এই কুত্তার বাচ্চা তোকে এই রুমে কে আসতে বলেছে? ঈশিতা: না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। আমি: এই দিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। আর আমার চোখ দিয়ে পানি জড়তেছে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি আমার রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এই রকম করে ঈশিতা। এরপর আমি নিচে না গিয়ে আমার রুমে চলে আসলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে অনেক ঠোঁটের রক্তগুলা মুছতে চাইতেছি কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি ঈশিতা খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। টিল, জনি এইদিকে আসো। আঙ্কেল। জি আঙ্কেল বলেন। টিল, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি ঈশিতার দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখন ও দাঁড়িয়ে আছি। সমান কি হয়েছে জনি? তোকে বসতে বলল না? আন্টি। আসলে আন্টিয়া মাকে তুই করেই বলে। আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখন ও দাঁড়িয়ে আছি আর ঈশিতার দিকে চেয়ে আছি। ঈশিতা শুধু রাগে ফুঁসতেছে। টিল, জনি, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছ। হুম্মম আঙ্কেল, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এর থেকে বড় এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। টিল, কিসের ছোট লোক? ভুলে যাস না ঈশিতা, জনি কিন্তু তোর স্বামী। আঙ্কেল, এর থেকে বড় কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুড। এই বলে ঈশিতা না খেয়ে চলে গেল। আন্টি আঙ্কেল দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, আঙ্কেল আমি কিছু মনে করিনি ঈশিতার কথায়। একদিন সব ঠিক যাবে ইনশাআল্লাহ। সমান তাই যেন হয় বাবা। আয়, তোকে আমি নিজ হাতে খাইয়ে দেই। আন্টি। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর আমার রুমে চলে আসলাম। পরিচয়টা দিয়ে নেই। আমি জনি আহমেদ, অনার্স শেষ বর্ষের ছাত্র। আর ঈশিতা হচ্ছে আমার বউ, সেই ছোট থেকে এই বাড়িতে। আঙ্কেল হচ্ছে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। ভাগ্যবশত আমি বেঁচে যাই। আব্বু আম্মুকে হারাতে হয় 16 বছর বয়সে। এরপর আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট থেকে ঈশিতা আমার সাথে এই রকম আচরণ করে, তবে আমি কিছু মনে করি না। তবে আগে একটু খারাপ লাগতো। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। ঈশিতা আমাকে প্রতিদিন ছোট লোক, কুত্তার বাচ্চা আরো অনেক কিছু বলতো। আমি একটু কষ্ট পেতাম, তবে এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর বিয়ের ব্যাপারটা হলো একটু ভিন্ন। একদিন আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে আমি আর ঈশিতা আকার যাই। ঈশিতা আমার সাথে করে ও আমরা ঘুরতে বের হই। হঠাৎ দেখলাম ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। আমার একটু খটকা লাগলো, তাই আমি ওর পিছু নিলাম। প্রায় ও হাঁটতে হাঁটতে জঙ্গলের অন্য পারে চলে এসেছে। হঠাৎ দেখলাম একটা সাপ ঈশিতার দিকে ছুটে আসছে, তাই দৌড়ে গিয়ে ঈশিতাকে ধাক্কা দিলাম। এরপর আমি নিজেকে না সামলাতে পেরে ঈশিতার উপর পড়ে গেলাম। হঠাৎই কোথায় থেকে গ্রামের কিছু লোক এসে আমাদের দেখে পেলে এবং আমাদেরকে ভুল বুঝে। এরপর আর কি, আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এই রকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসছে। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা আঙ্কেল আর আন্টির কাছে পাই। এরপর শুয়ে পড়লাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফুটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে আব্বু আম্মুর কবরটার পাশে গেলাম। মনে পড়ে ছোটবেলার কথা, আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এই রকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসা চলে আসলাম। বাসায় ঢোকার সময় আন্টি আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি আন্টি নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। সমান, ঈশিতা তোকে খুব অবহেলা করে তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না আন্টি। ভালোবাসার মানুষটার অবহেলা কজনের কপালে থাকে। সমান, আমি সব বুঝি রে বাবা। তোর জন্য খুব কষ্ট। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট এখন আর হয় না আন্টি।
কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। সমান দেখিস ঈশিতা একদিন তোকে ভালোবাসবে। হুমম। সমান আচ্ছা তুই এখন রুমে যা। আর শুন ঈশিতাকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা আন্টি। এরপর ঈশিতাকে ঢাকতে যায়নি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। ঈশিতাকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ঈশিতা নিচে নাই। আন্টি ঈশিতা কই? সমান কেন তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ওহো আন্টি ভুলে গেছি। সমান আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকতে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিলো না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে ঈশিতা বলল, এর থেকে বড় কি হয়েছে? সকালবেলা এত চিল্লা চিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে, কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। এর থেকে বড় যা তো তুই। আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর ঈশিতা নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে। গোলাপি রঙের একটা ড্রেস, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হা করে তাকিয়ে থাকা দেখে ঈশিতা আমাকে বলল, এর থেকে বড় কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন শুয়োরের বাচ্চা? ঈশিতার কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি। নিজের বউয়ের দিকে তাকালে ও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করতেছে। এর থেকে বড় আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে ঈশিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ঈশিতা আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। এর থেকে বড় তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, এর থেকে কম ঈশিতা তুই সব সময় জনির সাথে এই রকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সব সময় অবহেলা করিস? কেন খারাপ আচরণ করিস? আর বড় কথাও এখন তোর স্বামী, তবুও কেন সব সময় খারাপ ব্যবহার করিস? এর থেকে বড় কিসের স্বামী হে? আর অধরা তোকে আমি বলে রাখলাম কোনো দিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এত যদি দরদ হয় তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমি ও উদ্ধার হব। এর থেকে কম আমি ও তো চাই, কিন্তু জনি তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না জনি, তুইটা আমি ভালোভাবে জানি। এর থেকে বড় জনি আমাকে ভালোবাসে তুই কিভাবে জানিস? এর থেকে কম তোকে যদি ভালোই না বাসতো তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস জনির মতো কেউই আমার জীবনে এলো না। এর থেকে বড় ভালোবাসা না চাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। ঈশিতার কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো সকলে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন। আর ঈশিতার অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের তা যদি ঈশিতা জানতো তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন ঈশিতা আসলো আমার রুমে। এর থেকে বড় আজকের সন্ধ্যায় একটা পার্টি আছে, আমার সাথে তুইও যাবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর ঢাই রেডি হয়ে গাড়ি নিয়ে বাহিরে অপেক্ষা করতে লাগলাম। ঈশিতা আসতেছে, আজকে ও খুব সুন্দর লাগতেছে, কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। নিজেকে থেকে মুখ ফিরিয়ে নিলাম, জানি আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। এর থেকে বড় কি হয়েছে? গাড়ি চালাচ না কেন? এই তো চালাইতেছি। আমাদেরকে কোথায় যেতে হবে? এর থেকে বড় চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর ঈশিতার কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম, কিন্তু গাড়িটা গিয়ে থামে একটা নাইট ক্লাবে। একটু চিন্তায় পড়ে গেলাম, আমরা নাইট ক্লাবে কেন? এর থেকে বড় পার্টিটা এখানে হবে। আমি আর কিছু বললাম না, গাড়িটা পার্ক করে ঈশিতার সাথে চলে এলাম। আমার কাছে এই সব কিছু ভালো লাগে না। আমি মদ্য দূরের কথা সিগারেটও খাই না। বসো, একার আছি, একা ভালো লাগতেছে। হঠাৎ দেখলাম ঈশিতা ওর কাপড়গুলা খুলে শর্ট একটা কাপড় পরলো, হাঁটুর উপরে কাপড়টা উঠে রয়েছে, আর একটা গেঞ্জি। এইসব দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি শুধু বসে বসে ওর কাহিনী দেখতেছি। একটা ছেলের কাঁধে হাত রেখে ডান্স করতেছে, আর ছেলেটা ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার মাথা আরো গরম হয়ে যায়। ঈশিতা অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর আচরণ স্বাভাবিক দেখাচ্ছে না। আমি ঠিক বুঝতো, এক আর পারলাম
এরপর ছেলেটি ঈশিতাকে কি যেন বলল এবং তারা দ্বিতীয় তলায় যেতে লাগলো। বিষয়টি আমার কাছে একদম ভালো ঠেকেছে না, তাই আমি ওদের পিছনে পিছনে গেলাম। ঈশিতা এত বেশি ড্রিঙ্কস করেছে যে তার পক্ষে ঠিকভাবে দাঁড়ানোটা মুশকিল হয়ে পড়েছে। এরপর দেখলাম ঈশিতা ছেলেটির সাথে একটা রুমে ঢুকতেছে। তবে কি আমি যা ভাবছি তাই হতে চলেছে। আমি দরজায় কান দিয়ে শুনতে লাগলাম। এর থেকে বড় এই হৃদয় তুমি আমার কাছে আসবে না বলে দিলাম। টিল হাহাহা, আসলে কি করবি তুই? তোকে আমি এইখানে কেন এনেছি তুই বুঝিস না? তোকে আমার চাই। এর থেকে বড় মানে কি করতে চাইছো তুমি? এই একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। ভয়ার্ত কণ্ঠে বলল ঈশিতা। টিল চিৎকার করলে ও লাভ হবে না এখানে। আমি আর তো হ্রস্ব উকারমি ছাড়া কেউ নেই। আজকে আমি তোর সব কিছু কেড়ে নিব। না, এই কথা শোনার পর আর থাকা যাচ্ছে না। এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে। তাই দরজায় লাথি মারতে লাগলাম। এরপর অনেক চেষ্টায় দরজা খুলে ফেললাম। ভিতরে গিয়ে দেখিছ এ কারলেটা মানে হৃদয়ে ঈশিতার শরীরের উপর উঠে আছে। তখনই আমার মাথার আগে আগুন হয়ে যায়। আমি ছেলেটিকে লাথি মেরে ঈশিতার উপর থেকে ফেলে দিলাম। এরপর ঈশিতাকে এক হাত দিয়ে তুলে নিলাম। আমার পরনের কোটটা ঈশিতার গায়ে জড়িয়ে দিলাম। এরপর আমি গিয়ে ছেলেটিকে নিচ থেকে তুলে ইচ্ছা মতো মারতে লাগলাম। শালা আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। মারতে মারতে প্রায় ছেলেটিকে আধমরা করে ফেলি। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর বউ আকার গো ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখো ঈশিতা আমার শুধুই আমার। কোন দিকে যে চোখ তলে তাকাবে আমি ওর চোখ উপরে ফেলবো, মাইন্ড ইট। এরপর পিছন ফিরে দেখি ঈশিতা খাটে পড়ে আছে। হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এই রকম হয়েছে। তাই আমি ঈশিতাকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম। আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে ঈশিতাকে নিয়ে আসলাম। গাড়ি থেকে ঈশিতাকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুয়ে দিলাম। ঈশিতা আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছুটাতে চাইলাম কিন্তু পারলাম না। ঈশিতা আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে যা আমাকে পাগল করে দাও। হ্রস্ব ইকার হচ্ছে। ঈশিতা আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম কিন্তু পারলাম না। এই কি করছেন কি? ছাড়েন আমাকে। এর থেকে বড় ভুল তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে। বলতে পারলাম না। ঈশিতা আমার আরো ঠোঁট চোরা এক করে নিল। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি ঈশিতা এইসব কিছু নেশার ঘরে করতেছে। আমার এই রকম করা ঠিক হবে না। তাই নিজেকে ছুড়াতে চাইলাম কিন্তু পারতেছি না। ঈশিতা আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁট চুষতেছে। আমিও ধীরে ধীরে ফুটবল হতে লাগলাম। আমিও ঈশিতার ডাকে সাড়া দিলাম। ঈশিতা আমার বউর উপর আমার অধিকার আছে। আর যা হবার পরে ভেবে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনও ঈশিতার বুকের মাঝে আছি আর ঈশিতা আমাকে জড়িয়ে রেখে। ঈশিতার শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে ঈশিতার কপালে কটা চুমু দিলাম। আমার স্পর্শে ঈশিতার ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। এর থেকে বড় তুই এখানে কি করিস? আমার পরনের কাপড় কোথায়? সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনও ঈশিতার বুকে শুয়ে আছি। ঈশিতাও আমাকে জড়িয়ে রেখেছে তার বাহুডোরে। ওর শরীরে কোনো কাপড় নেই। আমি ঈশিতার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। এরপর ওর কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শ পেয়ে ঈশিতার ঘুম ভেঙে যায়। আমাকে ওর রুমে দেখতে পেয়ে অনেক অবাক হয় এবং আমাকে জোরে চিৎকার করে বলল, এর থেকে বড় তুই আমার রুমে কি করিস? আর আমার জামা কোথায়? রেগে বলল, আমি তো আপনার রুমে থাকতে চাইনি। আপনি নিজেই আমাকে বাধ্য করছো। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এর থেকে বড় এই শুয়োরের বাচ্চা কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর কি বাকি রাখছ তো? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওই রকম কিছু করবেন তাহলে কোনোদিনও ওই পার্টিতে যেতে দিতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? এর থেকে বড় কি হয়েছে? আমি তো ডান্স করছিলাম। এরপর কিছু তো মনে করতে পারছি না। হুম্মম ওইটাই। জানতে চান কি হয়েছে কালকে রাতে? এর থেকে বড় হুম্মম বল। এরপর আমি ঈশিতাকে সব বললাম। এর থেকে বড় আমি তোর কথা বিশ্বাস করি না। তো হ্রস্ব উকার ই মিথ্যা কথা বলতেছ তো আমার সাথে? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না?
মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। কান্না করতে লাগলো। সত্যি কথা, আমি মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করুন। কি করলে আপনাকে বিশ্বাস করানো যাবে? এর থেকে বড় বিশ্বাস করতে পারি, তবে আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলেন? এর থেকে বড়, যদি তুই আমাকে সত্যি ভালোবাসিস তাহলে তোর ওই ভালোবাসার কসম, তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি। অনেক দূরে? মুচকি হেসে বললাম, তোরে এই কথা? আপনার একার সত্যি অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি। যা বলে প্রকাশ করতে পারবো না, তবে আপনার কথা রেখে বোঝাতে পারবো কতটা ভালোবাসি। ভালোবাসা মানে এই নয় প্রিয় মানুষটির সাথে থাকতে হবে, দূর থেকেও ভালোবাসা যায়। এর থেকে বড় হুম্মম, চলে যা, আর আসিস না আমার কাছে। হুম্মম, যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি ঈশিতার কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়ে ওর যদি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারি তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। ফ্রেশ হয়ে নিলাম, বসে আছি খাটের উপর, আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল ও কার্ল করতে পারতাম তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে, জীবনের পথ চলে হবে একা। ব্যাগের প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে ঈশিতার একটা ছবি নিলাম। ব্যাগ গুছিয়ে বাস আকার থেকে বের হয়ে গেলাম। আন্টি আঙ্কেলকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। ঈশিতার হেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। আমি চোখ টলতে টলতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে গিয়ে তার ওপারে পড়ে গেলাম। চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাওয়া হলো না বউয়ের ভালোবাসা। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো।